বিশ্ববিদ্যাপী নবজগতে ভগবান জোরে রাজ রাজধিকারিত্ব রয়েছে বলবীর বলবন্যত বংশী মরিচির দুর্গম দুর্বিনীত নিঃধ্বংস মহাপ্রলয়ের আমি ঘটনা আচার সাইক্লোন আদি বংশ আমি মহাবয়ার অভিশাপ পৃথিবী আমি দুর্বার আমি ভেঙে পড়ি সহযোগিতায় আমি আমি বাড়িটা ঘুরে পড়াই আমি ভরা করি ভরা জমি আমি আমি অসময় পাই আমি থাকি এমন শেষ আমি বিদ্রোহী সমিতি বলবীর আমি চির উন্নত বসি সেই কার্যক্রমী সভার সভাপতি উদ্বোধন বিশেষ অতিথি এবং আহ্বায়কের নেতৃত্ব আমার সামনে যারা আগামী দিনে আজকের এই শেখগঞ্জ সংগঠনকে সামনে নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত হয়ে আগামী দিনে এই শেখগঞ্জকে সামনে নেওয়ার জন্য যে প্রত্যয় ঘোষণা করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধু একটি কথা বলি, বক্তব্য আমি দিতে জানি না, বক্তব্য আমি দিব না, বক্তব্য দেব ব্যক্তি বলবরা যারা যাদের বক্তব্য দেওয়ার জন্য আসছেন, শুধু একটি কথা বলি, এই সংগঠন আমি সাংবাদিকতা বলি, সাংবাদিকতা আমার পেশা। লাল মোজাম্মেল হক ভূঁইয়া যখন জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে তিনি পুরস্কৃত হন, সেদিন তিনি বলেছিলেন শুধু টাকা করি সভা করার জন্য এমন তোমার মাথা নয়, টাকা হলে বড় বড় তুমি কাজ করতে পারবা, বড় জায়গায় তুমি বসতে পারবা, বড় মানুষের শান্তিতে তুমি পাবা, টাকা ছাড়াও সমাজসেবার কাজ করা যায়। ধরে নাও একজন মানুষ কলার পোশাক রাস্তায় দেখেছে, আমি সৌদুল্লাহ গাজী বা আপনি যদি কলার পোশাকে ওখান থেকে উঠিয়ে অন্য জায়গায় ফেলেন, সেটা সমাজসেবা সবচেয়ে বড় সমস্যা। তার কারণ আপনি জানেন এই কলার কারণে হয়তো পেছনে আরেকজন মানুষ তার জীবনে বিপদে হতে পারে, সেই হিসাবে সেই মানুষগুলো সমাজসেবক। আমি যদি বলি শেষ কথাই, আমি একদিন বাঁচবো না, আমি একদিন চলে যেতে হবে, যেহেতু চলেই যেতে হবে, এই পৃথিবীতে থাকবো না, এই পৃথিবী আমার জন্য নয়, আমি এই পৃথিবীর মানুষের জন্য কিছু করে যেতে চাই। সেই কাজটি হলো অসহায় মানুষের সামনে দাঁড়িয়ে তার সাথে দাঁড়াতে চাই। সর্বপ্রথম যে কাজটি হলো শেখগঞ্জে একজন পিতা চিন্তাগ্রস্ত পিতাকে কন্যা দান করে তাকে চিন্তা থেকে মুক্ত করা। দ্বিতীয়ত কাজ একজন 70 বছরের বৃদ্ধা পিতা, যে পিতা সারা জীবন তার স্বপ্ন দেখেছেন একটি তার জীবনের গ্লানি টেনে দিয়ে তার সন্তান তার স্ত্রী পুত্রের মাধ্যমে হাসি ফোটানোর জন্য তার পিছনের যে মেরুদণ্ড বেঁকা হয়ে গিয়েছিল, তার রাত্রে একটা স্বপ্ন ছিল 70 বছর বয়সে আমি যদি একটা ঘর করে যেতে পারতাম, আমি যদি একটা নতুন ঘরে থাকতে পারতাম, তার সেই স্বপ্ন পূরণ করা হবে। যদি এমন কোনো মানুষ থাকে আমি আমার জায়গা থেকে সেই যতক্ষণের পক্ষ থেকে তাকে নতুন ঘর করে দেবো তার স্বপ্ন পূরণ করার জন্য। ঠিক এইভাবে আমরা এগিয়ে চাই, এভাবেই সামনে আগাবো। আপনারা যদি আমাদের পাশে থাকেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আগেই বলেছি বক্তব্য আমি দিতে জানি না, বক্তব্য দিয়ে বক্তারা আপনাদেরকে সাথে নিয়ে মঞ্চে যারা আছেন তাদেরকে সাথে নিয়ে গড়তে চাই সুন্দর একটি আগামী শেখগঞ্জ, যেখানে থাকবে মানুষের উজ্জ্বল হাসি। সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। প্রতিটি অঞ্চল থেকে চলুন মানবতার জন্য এক হই, অসহায়ের পাশে দাঁড়াই, এই স্লোগানকে নিয়ে এই স্লোগানকে ধারণ করে শেখগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে রূপগঞ্জের অসহায়, রূপগঞ্জের সামাজিক, রূপগঞ্জের পরিবেশগত বিভিন্ন সমস্যার মূল উদ্ঘাটন করার জন্য এবং সমস্যার সমাধান করার জন্য রূপগঞ্জের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পেশার সকল মানুষের একটি জায়গায় একটি প্ল্যাটফর্মে একত্রিত করার জন্য শেখগঞ্জের উদ্বোধনী প্রোগ্রামে এসেছেন। আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি এই জন্য যে শেখগঞ্জের স্লোগানকে ধারণ করে অসহায় নিঃস্ব মানুষের পাশে দাঁড়ানোর
হবে অরাজনৈতিক, এই সংগঠনটি হবে অলাভজনক, এই সংগঠনটি হবে একটি। আমি একটি কথা বলতে চাই, সেন্টার রূপগঞ্জের শুরু হয়েছে পরিকল্পনা, চিন্তা, গবেষণা প্রায় 6 মাস পূর্ব থেকে। আমরা 5 আগস্টের পর দেখে আসতেছি এই নতুন বাংলাদেশের সকল বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বৈষম্যের অনেকটা বিলোপ হয়েছে, মানুষের ভাগ্যের উন্নতি সাধন হয়েছে। কিন্তু রূপগঞ্জের দিকে তাকাইলে আমরা যদি শীতলকার এপার দেখি, এপারে বিভিন্ন সমস্যা, পরিবেশগত সমস্যা, যেটা এই পাটটা হাইওয়ের সাথে সম্পৃক্ত, দোষগত সমস্যা। আমরা ওই পার যদি দেখি ভালোমার মাদক, দুটা নদী যদি দেখি, পরিবেশ দূষণ, বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং সামাজিক যে অবক্ষয়, নারীদের নিরাপত্তা নেই, সামাজিক অবক্ষয়, লেখাপড়া বিঘ্নতা করা শিখতেছে, বিভিন্ন দিকগুলো আমাদেরকে পীড়াপিত। আমরা আসলে রূপগঞ্জকে সেভ যদি করতে চাই, রূপগঞ্জের মানুষকে সেভ করতে হবে, রূপগঞ্জের পরিবেশকে রক্ষা করতে হবে। এটা হচ্ছে মূল কাজ। বড় একটি লেখ সেভটা রূপগঞ্জ, এটা পরিধিটাও এই রক্ষা করার দায়িত্ব আগে মানুষকে রক্ষা করতে। আসলে আমরা এতটা বিপদগ্রস্ত, আমি যেটা কিছুক্ষণ আগে লিখেছি সেটা আবৃত্তি আকারে আমি বলেছি আপনাদের কাছে। আসলে এখানে সব মেসেজ রয়েছে। রূপগঞ্জের মানুষের হাতে কি রূপগঞ্জের জমি আছে? নোয়াখালী, বরিশাল, পটুয়াখালীর মানুষের হাতে এখন রূপগঞ্জের জমি ভূমিদস্যুতা, আজকে ভূমিদস্যুরা জমি লুটপাট করে নিয়ে গেছে। দীর্ঘদিন ধরে আমরা সহ্য করছি, এটা আর হয়তো সহ্য করা উচিত নয়। সময় এসেছে, একটা সুযোগ এসেছে, 5 জুলাইয়ের পর থেকে একটা সুযোগ এসেছে। আমরা সেই সুযোগটাকে কাজে লাগাতে চাই। আসলে কাজে লাগানো যাবে কিনা সেটা নিয়ে আসলে সন্দেহ রয়েছে। স্বপ্ন দেখি প্রতিদিন, আসলে স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। আমার 2018 সালে সম্ভবত আমার একটা বই বেরিয়েছিল। বই আছে 27টা একক, যৌথ আছে 50টার উপরে। একটা বই আছে যে আমি স্বপ্ন দেখি রোজ। আসলে সেই সময়ও আমি স্বপ্ন দেখতাম সুন্দর একটা রূপগঞ্জের, সুন্দর একটা বাংলাদেশের। সেই স্বপ্ন বাস্তবায়ন হয় না, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হয় না। আজকে যিনি এখানে প্রধান অতিথির আসনে রয়েছেন, তিনি রূপগঞ্জকে সেভ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন, গাছ লাগিয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছেন। এই যে মহাসড়কটাতে এখানে একটা যাত্রী ছাউনি ছিল, বিস্ফোরণে যাত্রী ছাউনি ছিল, তারা রুশিতে ছিল, বিভিন্ন জায়গায় তিনি যাত্রী ছাউনি করেছেন। অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে সেই যাত্রী ছাউনিগুলোকে দখল করেছে কেউ। সেটা অনেক আগেই দখল হয়েছে। ডাস্টবিন বানানো হয়েছে, লজ্জাজনক ভাবে বলতে হয়। রূপগঞ্জের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন তিনি, কিন্তু সেগুলোকে হিংসাপ্রবণ হয়ে এই কাজগুলো করা হচ্ছে, সেটা অত্যন্ত অনুচিত ছিল। সেভ দ্য রূপগঞ্জ কি এমন হলো রূপগঞ্জকে সেভ করতে হবে? অবশ্যই কোনো কারণ আছে, তাহলে থেকে কথা আসতে পারে না। উন্নয়নের রূপগঞ্জ অন্য কিছু দিতে পারতাম, যেহেতু এই সেভ কথাটা আছে, আমরা কিন্তু অনেক কিছুতে নেগেটিভ হয়ে গেছি, যা এখন ওটাকে পজিটিভ করতে হবে। এই পজিটিভ করার জন্য কিন্তু এই সেভটা রূপগঞ্জ, এটা কিছু অনেকে অনেক কিছু বলেছেন। বক্তা যখন শেষে বক্তব্য দেয়, যেই দেয় শেষে, তা কিন্তু বলার কিন্তু থাকে না, কারণ সবাই অনেক কিছু বলেছেন। যিনি আমাদের আজকে এই ডাক্তার মোহাম্মদ রাশিদুল নবী খান যে বক্তব্যগুলো দিয়েছেন অত্যন্ত চমৎকার। ওনার মনের আবেগ থেকে কিন্তু উনি কথাগুলি বলেছেন যে আমরা থাকবো, এটাকে টিকে রাখবো, যে ব্যবহার ইনশাল্লাহ এটা টিকে থাকবে। আমরাও আপনাদের সাথে সবার সাথে ইনশাল্লাহ আছি। আমার বক্তব্য হয়তো অনেকে শুনেছেন, স্কুলগুলিতে আমি দিয়ে থাকি, এখানে যারা মন্ত্রী আছেন, আমি অনেক সময় পড়া ভাষার কথা বলি। আসলে আমাদের কিন্তু অতীতে ফিরে যেতে হবে। আমার বক্তব্য এখন আমি অন্য আঙ্গিকে দেব।
অতীতে ফিরে যেতে হবে। যদি আমরা অতীতে ফিরে না যাই তাহলে কিন্তু আমরা যত চেষ্টাই করি না কেন কোনো কাজে আসবে না। আমরা প্রথম অবস্থায় আমরা শিক্ষার ক্ষেত্রে কাজ করব। যতক্ষণ পর্যন্ত একটা জাতি সুশিক্ষিত জাতি হিসাবে গড়ে উঠতে না পারে ততক্ষণ পর্যন্ত ওই জাতি কখনো উন্নতি শিখরে পৌঁছতে পারবে না। এটা কিন্তু বাস্তব কথা। আমরা সবাই বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড, আসলে সে অর্থে কিন্তু আমরা কাজ করতে শুধু বলার জন্য বলে দিচ্ছি। এই আজকে মাদক 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 এই কথা শুনতে শুনতে মাথা ব্যথা হয়ে যাচ্ছে। কেন এইভাবে কেন বলতে হচ্ছে মাদক মাদক? সবাই তো বলে, কিন্তু কই কোথাও তো কিছু হচ্ছে না। আইন শৃঙ্খলা কমিটির সদস্য আমি কই অনেক কথা বলে তো কিছু হয় কিছু হয় না। কি কারণ? এর কারণ হচ্ছে আমরা যারা আছি ডায়াসে অডিয়েন্সে যারা বসা আছি এর কারণ কিন্তু একটাই, আমরা যদি আরেকটু সচেতন হই তাহলে মাদক থেকে দূরে থাকা একেবারে সম্ভব। প্রথমে আপনাকে ভাবতে হবে, আপনার নিজেকে চিন্তা করতে হবে, ভাবতে হবে আমার সন্তানবেলা কোথায় গেল, সন্তানবেলা কেন সে ঘরে বাইরে সেটা আপনাকে দেখতে হবে, ভাবতে হবে। যখন কোনো সন্তান ঘরের বাইরে থাকে তাহলে ধরে নিতে হবে সে বিলীন হয়ে গেছে, একেবারে আপনার থেকে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কাজে সন্তানকালীন সময় কোনো সন্তানকে ঘরের বাইরে যেতে দিবেন না। এটা কিন্তু আজকে থেকে আপনি ওয়াদা করেন, আপনার জায়গায় জায়গায় মেসেজ দিয়ে দেন যে সন্তান ঘরে বাইরে থাকা যাবে না, কোনো সন্তান দেখবেন অল্প সময়ে সেটা দুর্বৃত হয়ে যাবে মাদকটা। আগে কিন্তু এরকম ছিল না। আরেকটা যেটা সেটা হলো শ্রদ্ধাবোধ একেবারে কমে গেছে। এখন সন্তানেরা তার পিতা মাতাকে সমাজকে মুরব্বীকে সম্মান দিতে জানে না, শ্রদ্ধা করতে জানে না। শ্রদ্ধা ছাড়া কখনো জ্ঞান অর্জন করা সম্ভব হয়নি, আর ভবিষ্যতে হবে বলে আমি বিশ্বাস করি না। শ্রদ্ধাবান ভক্তের জ্ঞান, যে শ্রদ্ধাশীল সেই জ্ঞান অর্জন করতে পারে, বিদ্যা অর্জন করতে পারে। বিদ্যা ছাড়া কখনো কোনো জাতির মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। বিদ্যা যে শিক্ষা দেয় সেটা হলো বিনয়। বিনয় বশীকৃতং ভবেৎ, বিনয় দ্বারা জগৎকে বশীকৃত করা যায়। অনেকে জন বল অর্থ টাকা পয়সা যত কিছু থাকুক কোনো কাজে আসবে না যদি আপনার আমার সন্তানের মতো আমরা বিনয় করে করতে না পারি। কাজে বিনয়কে কিভাবে ধরে রাখা যায় সেটা দায়িত্ব আপনারই। বিনয় বশীকৃতং ভবেৎ, বিনয় দ্বারা জগৎকে বশীকৃত করা সম্ভব। কাজে শ্রদ্ধা বিনয় এগুলি যদি ভিতরে না থাকে তাহলে কোনোদিনও কিন্তু আপনার আমার সমাজ কোনোদিনও ভালো হবে না। কাজে এখন দায়িত্ব আপনার শ্রদ্ধাশীল হতে হবে, ছাত্রদের ছাত্রীদের, অভিভাবকদের শিশুদের, আর বিনয়ী হতে হবে এবং এগুলি অবশ্যই আঁকড়ে ধরে রাখতে হবে। মানুষ সৃষ্টি একটা জিনিস থাকবে এখানে কোনোদিন সেদ্ধরূপগঞ্জ সম্মানিত উপস্থিতি, আমাদের সেদ্ধরূপগঞ্জের লক্ষ্য আমাদের খাবার আছে, আমাদের অনেক এলাকায় আমাদের যে উপযুক্ত বোনেরা সার্বিকভাবে আর্থিক সহযোগিতা করবে এবং সেদ্ধরূপগঞ্জের আরেকটি অন্যতম উদ্দেশ্য অবশ্যই থাকবে এখানে কোনোদিন সেদ্ধরূপগঞ্জ আমাদের লক্ষ্য এটা একটা সামাজিক সংগঠন, বক্তার কাছ থেকে আপনারা জানবেন। বিষয়টি হচ্ছে নারী পুরুষের সমতা না থাকে তাহলে আসলে ওটা ভালো লাগে না। তারই পরে